ক্রেডিট ইনফরমেশন কোম্পানি অনুযায়ী ভারতের বেশিরভাগ ওয়ার্কিং পপুলেশনের ক্রেডিট অ্যাক্টিভ আছে। মানে ভারতের বেশিরভাগ লোকেরা কোনো না কোনো জিনিসের জন্য লোন নিয়েছে। 18 থেকে 32 বছর বয়সের প্রায় 400 মিলিয়নেরও বেশি লোকেরা নিজেদের জন্য লোন নিয়েছে। এর মধ্যে 25% স্টুডেন্ট আছে যারা নিজেদের এডুকেশনের জন্য লোন নিয়েছে। 72% এমন লোক আছে যারা নিজেদের শখ পূরণের জন্য লোনে এক্সপেন্সিভ জিনিসপত্র কিনতে থাকে। আর 3% এমন লোক আছে যারা নতুন কোনো বিজনেস বা স্টার্টআপ খোলার জন্য লোন নিয়ে থাকে। তো এই ডাটাটা দেখেই বোঝা যায় যে ভারতের বেশিরভাগ লোক নিজের শখ পূরণ করার জন্য লোন নিয়ে থাকে। যেহেতু এখন শপিং এর সময় সব জায়গায় ইজি ইএমআই অ্যাভেলেবেল থাকে, মানে একটা ক্লিকেই এখন ইনস্ট্যান্টলি লোন পাওয়া যায়, তাই বেশিরভাগ লোকেরা এই লোনের জালে ফেঁসে যায়। তারপর যখনই এদের ইনকাম আসে তখনই সেই ইনকামের একটা বড় পোর্শন সেই লোনের কিস্তি বা ইএমআই দিতে চলে যায়, যার ফলে এদের কাছে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকে না। মানে এদের কাছে এমার্জেন্সির জন্য কোনো ফান্ড থাকে না, আর ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য কোনো টাকাও বেঁচে থাকে না, কারণ এরা নিজেদের সব টাকাই তো নিজের লোন, নিডস আর ওয়ান্টসের পিছনে খরচা করে দেয়। তাই যদি এদের কোনোদিনও কোনো এমার্জেন্সি আসে, যেমন সব থেকে বড় এমার্জেন্সি হলো মেডিকেল ইস্যু, তখন এরা নিজেদেরকে সেই এমার্জেন্সির হাত থেকে বাঁচানোর জন্য আবারও লোন নেয়। তারপর থেকে এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, যার ফলে এরা কোনোদিনও নিজেদেরকে এই লোনের ট্র্যাপ থেকে বের করতে পারে না। তাই এরা সারা জীবন এই লোনের বোঝা বয়ে বেড়ায়। এই কথাগুলো যদি আপনি নিজের লাইফের সাথে রিলেট করতে পারেন, তাহলে আপনাকে আপনার ফাইন্যান্সকে ফিক্স করতে হবে, না হলে আপনি এই ফাইন্যান্সিয়াল প্রবলেমের হাত থেকে কোনোদিনও বাঁচতে পারবেন না। তাই এই ভিডিওটা আপনার জন্য একটা মূল্যবান ভিডিও হতে চলেছে, তাই এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাকে 3টি স্টেপের মাধ্যমে বলবো যে কিভাবে আপনি একটা ডেট ফ্রি হেলথি ফাইন্যান্সিয়াল লাইফ লিড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রবার্ট কিওসাকি তার লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে বলেছেন যে ডেট বা লোন নেওয়া কোনো খারাপ কাজ না, বরং লোন নেওয়া একটা ভালো কাজ হতে পারে। কিন্তু কখন? যখন আপনি ওই লোনের টাকাটাকে এমন এক জায়গায় লাগাবেন যেখান থেকে আপনি আরো বেশি টাকা জেনারেট করতে পারবেন। মানে এক কথায় যদি বলা হয়, তাহলে যদি আপনি কোনো লোনের টাকা দিয়ে কোনো অ্যাসেটস তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই লোন নেওয়া একটা ভালো কাজ হবে। কিন্তু যদি সেই লোনটাকে আপনি নিজের এনজয়মেন্ট বা শখের পিছনে খরচা করে দেন, তাহলে নো ডাউট যে আপনি সারা জীবন গরিব হয়েই থাকবেন। তো এই লোনের চক্রবৃদ্ধি থেকে বের হতে হলে আপনাকে 3টি স্টেপকে ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, আইডেন্টিফাই দ্য কজেস অফ ফাইন্যান্সিয়াল প্রবলেম। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমকে ফিক্স করার জন্য সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার কাছে এত টাকার সমস্যা কেন। মানে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমের রুট কজটা খুঁজে বের করতে হবে, কারণ আপনি ধনী হন বা গরিব হন, ফাইন্যান্সিয়াল প্রবলেম তো সবাইকে ফেস করতে হয়, কিন্তু আলাদা আলাদা লোকেদের ক্ষেত্রে স্ট্রাগলটা আলাদা আলাদাই হয়। তাই আপনাকে জানতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমের এক্স্যাক্ট কারণটা কি। কারণটা যা কিছু হতে পারে, কিন্তু মেইন কারণটা জানার পর আপনাকে এই প্রবলেমটাকে কারণ সহ একটা খাতায় লিখতে হবে। তারপর আপনাকে দেখতে হবে যে আপনি এখন বর্তমানে কত টাকা ইনকাম করছেন, আর ওই ইনকামের কত টাকা এই প্রবলেমটাকে সলভ করার জন্য ইউজ করছেন। 10%, 20% না 50%। তো এইসব জিনিসগুলোকে ক্যালকুলেট করার পর আপনার কাছে বেঁচে থাকা টাকাগুলোকে আপনি কোথায় কোথায় খরচা করছেন সেটাকেও লিখতে হবে। যদি আপনি এই টাকাগুলোকে ফালতু জায়গায় খরচা করে থাকেন, তাহলে সেই এক্সট্রা খরচাগুলোকে এই সিচুয়েশনে একেবারেই বন্ধ করে দিতে হবে। মানে ফজুল খরচা একেবারেই করা যাবে না। স্টেপ নাম্বার 2, সেভ সাম মানি অফ ইয়োর ইনকাম অ্যান্ড ইনভেস্ট ইট। রবার্ট কিওসাকি বলেন, আপনি স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে মানে মাসের শুরুতে আপনার ইনকাম আসার পর সবার প্রথম আপনাকে আপনার ইনকামের অ্যাটলিস্ট 10% সেভ করতে হবে। তারপর লোনের ইএমআই গুলোকে দিতে হবে, আর সবার শেষে আপনাকে আপনার জরুরি খরচাগুলোকে করতে হবে। ফর এক্সাম্পল, যদি আপনার ইনকাম প্রতি মাসে 20,000 টাকা হয়, তাহলে আপনাকে সবার প্রথমে 20,000-এর 10% মানে 2,000 টাকা সেভ করতে হবে। তারপর আপনার লোনগুলোকে শোধ করার জন্য আপনাকে 40% মানে 8,000 টাকা ইএমআই বা কিস্তি দিতে হবে। আর সবার শেষে বেঁচে থাকা 50% টাকা মানে 10,000 টাকা দিয়ে আপনাকে আপনার জরুরি খরচাগুলোকে করতে হবে। জরুরি খরচা বলতে খাবার খরচ, ইলেকট্রিসিটি বিল, বাড়ি ভাড়া ইত্যাদি। এবারে প্রতি মাসে সেভ করা টাকাটা দিয়ে আপনি যে কোনো একটা নতুন ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন, কারণ প্রতিটা ধনী ব্যক্তি লোন নিয়ে প্রথমে একটা ইনকাম সোর্স ক্রিয়েট করে, তারপর সেখান থেকে আসা ইনকাম দিয়ে সেই লোনকে শোধ করে। তাই আপনি যদি এই লোনের জাল থেকে বাঁচতে চান, তাহলে আপনাকেও সবার প্রথমে ইনকাম সোর্স ক্রিয়েট করার দিকে ধ্যান দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি নতুন কোনো সাইড হ্যাসেল শুরু করতে পারেন, না হলে সেভ করা টাকাটাকে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যদি আপনি সেই টাকাটাকে ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনি যেন ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারেন। এখনকার সময়ে সবথেকে বেশি রিটার্ন জেনারেট করা যায় স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে। কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে এগুলির বেসিক সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে।
তাই এই চ্যানেলে অলরেডি স্টক মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো আছে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। গিয়ে দেখে নিয়ে ভালোভাবে জানার পর আপনি আপনার সেভিংসগুলোকে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। স্টেপ নাম্বার 3, পে দ্য ডেট অর লোনস। এখানে সবার প্রথমে আপনাকে আপনার সমস্ত লোনসগুলির ইন্টারেস্ট অ্যাকর্ডিং একটা লিস্ট বানিয়ে নিতে হবে। মানে আপনার লিস্টে সবার ওপরে বেশি ইন্টারেস্টযুক্ত লোনকে আর সবার নিচে সবচেয়ে কম ইন্টারেস্টযুক্ত লোনকে রাখতে হবে। তারপর সেগুলিকে শোধ করার জন্য আপনাকে ডেট অ্যাভালাঞ্চ আর ডেট স্নোবল নামক দুটি কনসেপ্টের মধ্যে যে কোনো একটি কনসেপ্টকে ইউজ করতে হবে। ডেট অ্যাভালাঞ্চ নামক এই কনসেপ্টটিতে বেশি ইন্টারেস্টযুক্ত লোনকে আগে শোধ করতে হয়, তারপর আস্তে আস্তে কম ইন্টারেস্টযুক্ত লোনগুলিকে শোধ করতে হয়। কিন্তু ডেট স্নোবল নামক এই কনসেপ্টটিতে প্রথমে কম অ্যামাউন্টযুক্ত লোনকে শোধ করতে হয়, তারপর আস্তে আস্তে বেশি অ্যামাউন্টযুক্ত লোনগুলিকে শোধ করতে হয়। তাই এখানে অল্প সময়ের মধ্যে লোন সংখ্যা কমে যায়, তাই সব লোনগুলো পে করার মোটিভেশন থাকে। কিন্তু ডেট অ্যাভালাঞ্চে যেহেতু বেশি ইন্টারেস্ট থেকে শুরু করা হয়, তাই এখানে ওভারঅল টাইম আর ইন্টারেস্ট ডেট স্নোবলের তুলনায় অনেক কম হয়। একটা এক্সাম্পল দিয়েই বোঝা যাক। রমেশ আর সুরেশ নামে দুই বন্ধু ছিল, যাদের দুজনেরই 3 লাখ টাকা করে লোন ছিল, যারা দুজনেই প্রতি মাসে 30,000 টাকা করে ইনকাম করে আর দুজনেরই মান্থলি এক্সপেন্স 20,000 টাকা। কিন্তু যেহেতু এদের দুজনেরই ওপরে লোন আছে, তাই এরা দুজনেই নিজের ফালতু খরচাগুলোকে বন্ধ করে নিজেদের মান্থলি এক্সপেন্সগুলোকে 15,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখে। তারপর বাদবাকি 15,000 টাকা দিয়েই এরা নিজেদের লোনগুলিকে শোধ করতে থাকে। এবারে এরা দুজনেই একটা করে নতুন বাইক কিনতে চায়, তাই এরা কিছু ডাউন পেমেন্ট করে নিজের বাইকের জন্য 12% রেটে 2 লাখ টাকার একটা ইএমআই করিয়ে নেয়। দুজনেরই ক্রেডিট কার্ড বিল 60,000 টাকার, যার রেট অফ ইন্টারেস্ট হলো 18%। এছাড়াও কোনো কারণে এরা 6% হারে ব্যাংক থেকে 40,000 টাকার লোন নেয়। তাই এদের কাছে এখন আলাদা আলাদা ইন্টারেস্ট রেট যুক্ত টোটাল 3 লাখ টাকার লোন আছে। তাই এরা দুজনেই দুটি ডিফারেন্ট মেথডকে ইউজ করে নিজেদের লোনগুলিকে শোধ করতে থাকে। রমেশ নিজের লোনগুলিকে শোধ করার জন্য ডেট স্নোবল মেথডটিকে ইউজ করে। তাই রমেশ প্রথম 3 মাসে ইন্টারেস্ট সমেত 42,000 টাকার ব্যাংক লোন শোধ করে, তারপরের 5 মাস ধরে সুদ সমেত 75,000 টাকার ক্রেডিট কার্ড বিল শোধ করে, তারপর থেকে আবার 18 মাস ধরে সুদ সমেত 2,70,000 টাকার বাইক লোন শোধ করে। তাই রমেশ মোট 26 মাস ধরে সুদ সমেত 3,87,000 টাকার লোন শোধ করে। কিন্তু সুরেশ নিজের লোনগুলিকে শোধ করার জন্য ডেট অ্যাভালাঞ্চ নামক মেথডটিকে ইউজ করে। তাই সুরেশ প্রথম 4 মাসে 18% ইন্টারেস্ট সমেত 64,000 টাকার ক্রেডিট কার্ড বিলস পেমেন্ট করে, তারপরে 16 মাস ধরে 12% সুদ সমেত 2,40,000 টাকার বাইক লোন শোধ করে, তারপর থেকে আবার 3 মাস ধরে 6% সুদ সমেত 45,000 টাকার ব্যাংক লোন শোধ করে। তাই সুরেশ মোট 23 মাস ধরে সুদ সমেত 3,49,000 টাকা লোন শোধ করে। তাহলে আপনি এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন যে রমেশ সুরেশের তুলনায় 38,000 টাকা বেশি সুদ দেয়। এখান থেকে বোঝা যায় যে ডেট স্নোবলের তুলনায় ডেট অ্যাভালাঞ্চ মেথডটি ভালো। এবারে আপনার চয়েস, আপনি কোন মেথডটিকে ইউজ করে আপনার ডেটগুলিকে শেষ করবেন। সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর এইরকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন।